আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সম্প্রতি নড়াইলের একটি প্রত্যন্ত গ্রাম থেকে একজন ছাত্র সমন্বয়ক ওই অঞ্চলের তার বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী একটি স্নাইপার রাইফেল উদ্ধার করেছে। এটি বাংলাদেশের রাজনীতির জন্য অশনির সংকেত। আমাদের এই শান্তিপ্রিয় জনগোষ্ঠীর জন্য রীতিমতো যাকে বলা হয় একটি ভয়াবহ কালবৈশাখী বা সুনামির আলামত। এবং এই স্নাইপার রাইফেলের উদ্ধার এবং এই অস্ত্রের বিস্তার, এই অস্ত্রের ব্যবহার সাম্প্রতিক সময়গুলোতে, এগুলোর প্রেক্ষিতে আমাদের এই দেশে সম্ভাব্য যে জিনিসগুলো ঘটতে পারে তার কিছু আলামত, বিভিন্ন মানুষের বক্তব্য এবং রাজনৈতিক অস্থিরতা, সীমান্তে অস্থিরতা, দেশি বিদেশি যে চক্র রয়েছে তাদের স্বার্থ এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এই স্নাইপার রাইফেল প্রসঙ্গটি কতটা ভয়াবহ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে এই জুলাই আগস্ট বিপ্লবে বহু মানুষ হতাহত হয়েছে, অর্থাৎ আন্দোলনকারী যারা আছেন তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সাধারণ পথচারী থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ চলাফেরা করতে গিয়ে তারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আনসার, তাদের অনেক সদস্য আহত হয়েছেন, নিহত হয়েছেন। বহু থানা লুট হয়েছে, বহু অস্ত্র খোয়া গিয়েছে, চুরি হয়েছে, বেহাত হয়েছে। থানায় যে অস্ত্র থানা পুলিশের জন্য থাকে সেই অস্ত্র, এবং অনেক থানাতে একটা অস্ত্রাগার থাকে যেখানে বহু বছরের পুরনো অস্ত্র যারা জমা দেয়, যেমন ধরুন আমার একটা অস্ত্র আমি থানায় জমা দিয়েছি, অথবা ধরুন আমার একটা অস্ত্র থানায় জমা দেওয়া আছে আজ থেকে 10 বছর আগে, বা আমার বাবার একটা অস্ত্র আছে, দাদার একটা অস্ত্র আছে, এরকম অনেক অস্ত্র যেগুলো পরবর্তীতে আর রিনিউ হয়নি, কিন্তু থানার যে মালখানা রয়েছে সেখানে এই অস্ত্রগুলো রয়েছে। এমনকি ব্রিটিশ জমানার অনেক অস্ত্র আছে যেগুলো হয়তো কোনো জমিদারের অস্ত্র ছিল, তিনি থানায় জমা রেখেছেন, পরবর্তী প্রজন্ম আর সেটা নেয়নি বা লাইসেন্স রিনিউ করেনি, ওটা থানায় রয়ে গেছে। তো যে সকল থানা এই সময়টাতে লুট হয়েছে সেক্ষেত্রে থানার যে অস্ত্র সেগুলো লুট হয়েছে, এবং একই সঙ্গে থানার মালখানাতে সংরক্ষিত দুর্লভ যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু লুট হয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা শুনিনি, বলতে পারেনি কেউ, বলা হয়নি সর্বমোট কত অস্ত্র লুট হয়ে গেছে থানা থেকে, বিভিন্ন অস্ত্রাগার থেকে। এবং একই সঙ্গে যখন গণভবন লুট হলো, তো প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যে অস্ত্র এবং শস্ত্র, এবং একই সঙ্গে গোলাবারুদ, অস্ত্র শস্ত্র গোলাবারুদ, অর্থাৎ ধরেন যত কামান, কামান তো না ঠিক, সেই অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল থেকে শুরু করে AK-47 থেকে শুরু করে আমাদের SSF-এর হাতে, সেনাবাহিনীর হাতে যে অস্ত্র থাকে তার চেয়ে অত্যাধুনিক অস্ত্র SSF-এর হাতে দেওয়া হয় ভিআইপি প্রোটোকলের জন্য। তো এই অস্ত্রের সঙ্গে গোলাবারুদ, অর্থাৎ যে গুলিগুলো রয়েছে, এবং অনেক সময় অনেক হ্যান্ড গ্রেনেড থাকে, সেগুলো আছে, গ্রেনেড। আর শস্ত্র হলো এই অস্ত্রগুলোকে রাখার জন্য বিভিন্ন প্রযুক্তি, পোশাক, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টেকনোলজি। তো এই অস্ত্র শস্ত্র গোলাবারুদ যেগুলো গণভবনে ছিল, গণভবনের টাকা লুট হয়েছে,
হাঁস লুট হয়েছে, পাঙ্গাস মাছ লুট হয়েছে, শেখ হাসিনার ব্রা লুট হয়েছে, তার সঙ্গে সঙ্গে অস্ত্রও লুট হয়েছে। আমরা লাউয়ের ছবি দেখেছি, হাঁসের ছবি দেখেছি, কিন্তু কেউ আমরা দেখিনি এখন পর্যন্ত যে অস্ত্র হাতে সেখান থেকে কেউ বের হয়ে গেছে বা সেই অস্ত্রগুলো কেউ উদ্ধার করেছে, সেনাবাহিনীকে ফেরত দিয়েছে, এরকম কোনো ঘটনা আমরা কিন্তু দেখিনি। তাহলে এই যে গণভবনে প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য মোট কতজন এসএসএফ থাকেন? তাদের সবারই একটা পার্সোনাল আর্মস থাকে, সেটা পিস্তল হোক বা অন্য কোনো আর্মস হোক। এটা জাস্ট লাইক দেয়ার ড্রেস। এখন ওখানে যদি 500 লোক নিয়োজিত থাকেন বা 1000 থাকেন, আমি জানি না, তাদের সবারই একটা করে অস্ত্র আছে। 2 নম্বর হলো যে তারা যে কমান্ডটা পরিচালনা করেন, ব্যক্তিগত অস্ত্রের বাইরে আরও কিছু অস্ত্র রয়েছে, যেটি গাড়ি বহরে যাওয়ার সময় গাড়িতে থাকে, তারপরে ওখানে গণভবনের মধ্যে মোতায়েন করা থাকে, এরপরে ওখানে এমনকি আকাশে গুলি করে হেলিকপ্টার নামানোর মতো প্রযুক্তি বা অস্ত্র তাদের রয়েছে। সেই অস্ত্রগুলো কি আছে, নেই, নিয়ে গেছে, পাওয়া গেছে, আমরা কিচ্ছু জানি না। আমরা এই স্নাইপার রাইফেল সম্পর্কে জানতাম না। আমরা সাধারণ মানুষ, আমজনতা, কোন অস্ত্রের গুলি কেমন, তারপরে কোন বাহিনীর হাতে কোন অস্ত্র থাকে, মার্কেটে কোন অস্ত্রগুলো যাকে বলা হয় ব্যবহৃত হচ্ছে, এগুলো আমাদের কর্ম নয়, আমরা সাধারণ মানুষ বুঝি না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন দায়িত্ব পালন করছিলেন, তখন তিনি আনসারদের যে হেডকোয়ার্টার সেখানে ভ্রমণ করতে গিয়ে, অর্থাৎ সেখানে ইন্সপেকশন করতে গিয়ে তিনি যে সকল কথা শুনেছেন আনসার সদস্যদের কাছে এবং আহত আনসার সদস্যদেরকে দেখতে গিয়ে তিনি সে হাসপাতালে যারা কর্তব্যরত চিকিৎসক তাদের মুখে যে বক্তব্য শুনেছেন, তার চোখ রীতিমতো ছানা বড়া হয়ে গিয়েছিল এবং তিনি মিডিয়ার সামনে এসে বক্তব্য যা দিয়েছিলেন ওটার কারণে তার চাকরি চলে যায়। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে অন্য উপদেষ্টা হলেন, কিন্তু তার এই কথাগুলো কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে ভোগাবে। তিনি যে কথাগুলো বলেছিলেন যে আনসার সদস্যরা সাক্ষ্য দিচ্ছে যে সাধারণ পোশাক পরা, অর্থাৎ সিভিল ড্রেস পরা অনেক সন্ত্রাসী এই স্নাইপার রাইফেল নিয়ে সরাসরি তাদেরকে গুলি করেছে এবং এটা আনসাররা হতবিহ্বল হয়ে গেছে যে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র তো সেনাবাহিনীর কাছেও নেই, পুলিশের কাছেও নেই। তা এই অস্ত্র সাধারণ মানুষের কাছে, সিভিল ড্রেসের লোকের কাছে আসলো কি করে? এবং তারা যে আওয়ামী লীগের লোক নয় এটা কনফার্ম। এর কারণ হলো আওয়ামী লীগের লোক তো ওই সময়টিতে আনসারের উপর গুলি করবে না। আরও আশ্চর্যের ব্যাপার হলো যে যারা মারা গেছেন, আহত হয়েছে, নিহত হয়েছেন, যাদের সুযোগ হয়েছে পোস্টমর্টেম করার, তাদের শরীর থেকে যে গুলি বের করা গেছে এর বেশিরভাগ গুলি হলো এই স্নাইপার রাইফেলের গুলি। পুলিশের হাতে, আর্মির হাতে, আনসারের হাতে যে গুলিগুলো রয়েছে, যে অস্ত্রগুলো রয়েছে, সেইগুলোর সঙ্গে এই স্নাইপার রাইফেল এবং এই রাইফেলের যে গুলি, এগুলোর আকাশ পাতাল ডিফারেন্স। দ্বিতীয়ত হলো যে এই রাইফেলগুলো বাংলাদেশে নিষিদ্ধ, এগুলো এলো কি করে? আর বেসামরিক লোক এই অস্ত্র শুধু যারা আপনার কাছে দিলেও তো আপনি অস্ত্র চালাতে পারবেন না। আপনাকে একটা পিস্তলের গুলি করতে বললেই তো আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, শব্দ শুনলে আপনি চিত হয়ে পড়ে যাবেন। তো ধরুন এরকম যারা স্নাইপার রাইফেল চালিয়েছেন তারা তো দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন, অস্ত্র এসেছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রশিক্ষণের জন্য তাদেরকে অর্থ দেওয়া হয়েছে এবং তারা যে ঝুঁকি নিয়েছেন এই ঝুঁকির জন্য তাদেরকে, তাদের পরিবারকে মানে একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং এই পরিকল্পনাটা 1 দিন 2 দিন 3 দিনের নয়, এটা হয়তো কয়েক বছর ধরে এটা চলছে।
আদারওয়াইজ এই স্নাইপার রাইফেলগুলো চালানোর জন্য বেসামরিক পোশাকে যারা ছিলেন তারা এটা পারতেন না। কোনো মানুষ সে যত বুদ্ধিমানই হোক না কেন, আপনাকে কি একটা AK-47 দিলে আপনি সঙ্গে সঙ্গে গুলি করতে পারবেন উইদাউট ট্রেনিং? অথবা আপনাকে বলে দেওয়া হলো যে এইভাবে ট্রিগারে চাপ দেন, আপনি চাপ দিলেন, কিন্তু সরাসরি শ্যুট করে, ডাইরেক্টলি শ্যুট করে কারোর বুকের মধ্যে মাথায় গুলি লাগানোর জন্য আপনার যে ধরনের শুটিং রেঞ্জ দরকার, অ্যাকুরেসি দরকার, সেটার জন্য তো আপনাকে একটা দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ দরকার। এমনকি সেনাবাহিনীর যারা, পুলিশ বাহিনীর যারা এই ধরনের অস্ত্র চালাতে অভ্যস্ত, তারা তো তাদের সেই নিশানা ঠিক করার জন্য সবসময় প্র্যাকটিস করেন। তো কাজেই এই জুলাই আগস্ট বিপ্লবের সময় যে স্নাইপার রাইফেলগুলো ব্যবহৃত হয়েছে এবং যারা করেছেন তারা দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন, একটা গ্রুপের কাছ থেকে অস্ত্র পেয়েছেন, অর্থ পেয়েছেন, নিরাপদ জায়গাতে তারা এগুলো প্র্যাকটিস করেছেন এবং পরবর্তীতে এই কাজগুলো তারা করে ফেলেছেন। এই জিনিসটি এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। এই গেল এক। 2 নম্বর হলো যে এই স্নাইপার রাইফেলের যারা ব্যবহারকারী তাদের সংখ্যা কত? 500, 1000 না 5000? ইটস এ হিউজ প্রশ্ন। এই যে গ্রুপটি যারা এই অস্ত্রগুলো ব্যবহার করেছেন, তাদের অস্ত্র এখন সেনাবাহিনী উদ্ধার করলে এরকম আরও কত অস্ত্র আছে? 500, 1000, 2000? আর যে অস্ত্রগুলো লুট করা হয়েছে সেগুলো কত? 5000, 10,000? এর কম তো হবে না। তো 10,000 অস্ত্র যদি এরকম একটা বিশেষ গ্রুপের কাছে থাকে, গোলা বারুদ থাকে, তাদের ট্রেনিং থাকে, তো তারা ইজিলি তো সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে। কুকি চীনের সদস্য সংখ্যা কত? আরাকান আর্মির সদস্য সংখ্যা কত ছিল যখন তারা শুরু করেছিল? সেই আরাকান আর্মি যখন তারা গেরিলা যুদ্ধ শুরু করলো, সঙ্গে সঙ্গে দেখা গেল যে সারা বিশ্ব থেকে তাদের সহযোগিতা আসলো এবং এখন সরাসরি তো আমেরিকা তাদেরকে সহযোগিতা করতে চায় আরাকান আর্মিকে বাংলাদেশের মাধ্যমে, এবং সেই সহযোগিতা নিয়ে তারা মানে মায়ানমারের সেন্ট্রাল আর্মি, আমাদের সেনাবাহিনীর চাইতে এখন তারা যুদ্ধের পারঙ্গমতা বা অন্য যে কোনো দিক থেকে তারা অনেক অনেক ঊর্ধ্বে। তো তারা যদি একটা সরকারকে হটিয়ে দিয়ে, সেনাবাহিনীকে হটিয়ে দিয়ে আরাকান রাজ্য, রাখাইন রাজ্য তারা দখল করতে পারে, তাহলে আমাদের এই যে 10-12 হাজার বা 20,000 অর্থাৎ থানা লুট করা অস্ত্রগুলো, প্রধানমন্ত্রীর কার্যালয়ে লুট করা অস্ত্রগুলো এবং এই স্নাইপার রাইফেলের যে চালান, যারা এই স্নাইপার রাইফেল ব্যবহার করেছে তাদের সংখ্যা কত, এই সবগুলো যদি আপনি কাউন্ট করেন, আপনার কি ভয়ে শরীরে একটু নাড়াচাড়া দেয় না? এবং আপনার কি একবার মনে হয় না যে যে কথাগুলো এই সমাজে এখন আসছে, কেউ যুদ্ধের কথা বলছে, কেউ গেরিলা যুদ্ধের কথা বলছে, কেউ ক্যান্টনমেন্টের মানে দখলের কথা বলছে, আরও অনেক মানে হুমকি ধামকি আসছে, অনেকের মধ্যে একটা ড্যাম কেয়ার ভাব। এর পেছনে তো অস্ত্রও আছে, গোলা বারুদ আছে, টাকা আছে। এখন সেই অস্ত্র গোলা বারুদের টাকা কোত্থেকে এলো? দিল্লি থেকে এলো, লন্ডন থেকে এলো, পাকিস্তান থেকে এলো, নাকি যাকে বলা হয় আমেরিকা থেকে এলো? এই ট্রেনিং কারা দিল? অথবা এই যে সেনাবাহিনী যে অস্ত্রটা উদ্ধার করলো, এরকম আরও বেশ কয়েকবার কিছু গোলা বারুদ মানে গুলি উদ্ধার হয়েছে স্নাইপার রাইফেলের, এবং সেনাবাহিনী আরও অ্যাক্টিভ হলে আরও উদ্ধার হবে। তাহলে এই ঘটনার সঙ্গে লাইন অফ কমান্ডে কারা কারা আছে এবং তাদের মধ্যে কারা কারা রাঘব বোয়াল, কারা দেশে আছে, কারা দেশের বাইরে আছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা খোলামেলা হওয়া উচিত। এবং এই বিষয়গুলো যদি আমরা নিষ্পত্তি করতে না পারি, আমাদের সেনাবাহিনী নিষ্পত্তি করতে না পারে, সরকার নিষ্পত্তি করতে না পারে, থানা পুলিশ নিষ্পত্তি করতে না পারে, তাহলে আমরা যারা সাধারণ জনগণ, আমাদের চাইতে এই যে যাদের হাতে অস্ত্র রয়েছে, অর্থাৎ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাই কিন্তু স্নাইপার রাইফেলের প্রথম টার্গেটে পরিণত হবে। কাজী সাধু সাবধান। আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন, উদ্ধার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির মধ্যে এক ধরনের তৃপ্তির ঢেকুর লক্ষ্য করা যাচ্ছে। তাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে এবং সরকারের সঙ্গে তাদের যে সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে, সেই সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে বিএনপি মনে করছে যে তারা আপাতত বিজয়ী হয়েছে। প্রথম কারণ, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে তারা সরকারকে একটা ধাক্কা দিয়েছে। এটা প্ল্যান ওয়াইজ দিয়েছে। জনাব এরশাদ তিনি বলেছেন যে মেয়র পদ পাওয়ার জন্য নয়, সরকারকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, সরকারকে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল যে একটি সংগঠন তাদের জন্য কতটা ইফেক্টিভ এবং বিএনপিকে চ্যালেঞ্জে নেওয়া সরকারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, এটা প্রমাণ করার দরকার ছিল। এক। দুই নম্বর হলো যে এই ঘটনার মাধ্যমে সরকারের যে লিপ্সা, অভিলাষ এবং তারা যে ক্ষমতা আঁকড়ে রাখতে চায় এবং সব ক্ষেত্রে তাদের নিজেদের লোকদেরকে তারা ক্ষমতায় বসাতে চায়, এই যে তাদের যেটা প্রবৃত্তি, তারা যে রাজনীতিবিদদেরকে ঘৃণা করে, এই জিনিসটি প্রমাণ করার জন্য তিনি মূলত এই মেয়র পদ নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। তিনি জানেন যে সরকার অনড় থাকবে, কিন্তু এই কাজটি যদি তিনি না করতেন তাহলে সরকারের মুখোশ উন্মোচন করা সম্ভব ছিল না। এবং তার সেই যে আন্দোলন, সে আন্দোলন এখন অব্যাহত রয়েছে। তিনি সেই পবিত্র ঈদুল আজহার আগে সুদীর্ঘ সময় ধরে কার্যত নগর ভবন অচল করে রেখেছিলেন। তারপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে অচল করে রেখেছিলেন এবং পুরো ঢাকা শহরের যে সিস্টেম, ট্রাফিক ব্যবস্থা, জনজীবন স্থবির হয়ে পড়েছিল জনাব এরশাদ সাহেবের আন্দোলনের কারণে। শাহবাগ থেকে শুরু করে যমুনা পর্যন্ত, যমুনা থেকে শুরু করে পল্টন ময়দান, তারপর সেখান থেকে মৎস্য ভবন, মৎস্য ভবন থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে একেবারে নগর ভবন। অনেকগুলো দিন, অনেকগুলো সময় মূলত বিএনপির হুকুমতে এই সমস্ত এলাকা চলেছে। দেয়ার আর নো মিলিটারি, নো পুলিশ, নো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, নাথিং, কেউ ছিল না। এরশাদ চালিয়েছেন সব কিছু। এখন এই সফলতার পরে এরশাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিয়েছেন যে তিনি আরও পারেন এবং তার সেই ধারাবাহিকতায় তিনি ঘোষণা দিয়েছেন যে ঈদের পর যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে তিনি নিজেই শপথ পড়বেন, তারপর সেই শপথ পড়ে তিনি দায়িত্ব পালন করবেন অনেকটা বিপ্লবী সরকারের মতন করে। এবং তিনি তার সেই যে জিদ, এটি তিনি দেখিয়েছেন যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত হচ্ছিল, যেখানে রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টা তার দলবল সহ সেখানে ঈদের নামাজ আদায় করবেন। সেই জায়গাতে তিনি এলেন এবং তিনি স্পষ্টতই বললেন যে আমি এখানে বিএনপি নেতা হিসেবে আসিনি, তিনি একজন মেয়র হিসেবে এখানে এসেছেন। তার বক্তব্য খুবই স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার, যে তিনি তার পিতার মতোই, অর্থাৎ তার পিতা সুদীর্ঘকাল দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ তার পিতা নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী লীগ টেকনিক্যাল কারণে নির্বাচন দিতে পারছিল না। এর কারণ হলো আওয়ামী লীগের হাতে তখন শক্তিশালী প্রার্থী ছিল একমাত্র সাবের হোসেন চৌধুরী। তো তিনি আওয়ামী লীগের সভানেত্রী সাবের হোসেন চৌধুরীকে তখন সংস্কারবাদী নেতা হিসেবে তাকে এই সুযোগটি দিতে চাচ্ছিলেন না। তখন তিনি ঢাকাকে দুই ভাগ করার জন্য একটা পরিকল্পনা করলেন, দুই ভাগে বিভক্ত করার একটা পরিকল্পনা করলেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য যে সময়টা দরকার ছিল পুরো সময়টা তিনি জিদ করে জনাব সাদেক হোসেন খোকাকে তিনি অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে রেখে দিলেন। তো পরবর্তীতে যখন ঢাকা ভাগ হয়ে গেল, নতুন মেয়র নির্বাচিত হলো, তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেন। সেই ক্ষেত্রে এরশাদ সাহেবও মনে করেন যেহেতু আদালত তাকে রায় দিয়েছে, কাজেই নতুন মেয়র নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন তার পিতার মতো করে।
এবং এইভাবে তিনি বুক ফুলিয়ে চলছেন। এখন তার এই আত্মবিশ্বাস, তার এই জিদ, এটাকে যদি সরকারকে মোকাবেলা করতে হয়, তাহলে সরকারকে কঠোর হতে হবে এবং এরশাদকে জেলে নিতে হবে, তার বিরুদ্ধে মামলা করতে হবে যেভাবে শেখ হাসিনা করেছেন। এবং সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেনে হিসেবে নামানোর জন্য এরশাদই যথেষ্ট, আর কারো দরকার হবে না। এই হলো বিএনপির একদিকে সফলতা। ২ নম্বর হলো যে বিএনপি ডিসেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারা সভা করেছে, সেমিনার করেছে এবং জিত করেছে। প্রথম দিকে জনাব সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে রুহুল কবির রিজভী অনেকেই বলতেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, কিন্তু যখন জনাব তারেক রহমান প্রকাশ্য জনসভায় ডিসেম্বরে নির্বাচন হতে হবে বলে দিয়েছেন, তখন বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এবং বিএনপি মনে করছে যে তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে না পারেন, তারা এই ইউনূস সরকারকে দিয়ে আর নির্বাচনই করাতে পারবেন না এবং তাদেরকে ২০২৬ সনের জানুয়ারি মাস থেকে বলতে গেলে নির্বাসনে যেতে হবে। তারেক রহমান সাহেব আর বাংলাদেশে আসতে পারবেন না, এটা তারা ধরে নিয়েছেন। কাজেই এটাকে একটা, যাকে বলা হয় ইজ্জত কা সওয়াল, তারপরে এটাকে একটা বাতচিত, এটাকে একটা যুদ্ধ, এটাকে একটা প্রতিযোগিতা, এটাকে একটা জয় পরাজয়ের নিয়ামক মনে করে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই চেষ্টা চালানোর কারণে সরকারের সঙ্গে ইতিমধ্যেই তাদের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গেছে। এটা এখন রীতিমতো শত্রুতায়, কার্যত কেউ কারো মুখ দেখতে চাচ্ছেন না। সর্বশেষ ঐক্যমত্যের বৈঠক হলো, সেখানে বিএনপি যে সকল নেতৃবৃন্দ গিয়েছেন তারা যথেষ্ট মুখ ভার ছিল এবং তারা খুব মেপে মেপে কথা বলেছেন। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা যারা লোকজন আছেন, তারা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দিকে পারতপক্ষে না তাকিয়ে যদি পারতেন, তাহলে তারা তাকাননি। তারা বরং এর সাথে জুনায়েদ শেখের সঙ্গে কিংবা জামাতের নেতার সঙ্গে কিংবা এনসিপির নেতাদের সঙ্গে তারা খুশ গল্প করতে ওই সময়টাতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। তো এটা বিএনপির জন্য একটা স্পষ্ট অপমান, সিরিয়াস অপমান। সেই অপমান থেকে বাঁচার জন্য এখন বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এবং এটাকে মোকাবেলা করার জন্য সরকার একটা চাল দিয়েছে। তারা যেভাবে একটা অস্বচ্ছ কথাবার্তা বলতেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে, যখন ভালো হবে তখন, কম সংস্কার চাইলে ডিসেম্বরে হবে, বেশি সংস্কার চাইলে জুনে হবে। তো এই যে একটা গা ছাড়া ভাব, এই গা ছাড়া ভাব দিয়ে মূলত বিএনপিকে ক্রোধান্বিত করা হয়েছে এবং বিএনপি সেই জায়গা থেকেই সে বলছে যে না, সমস্ত চলবে না, যা কিছু করতে হবে সেই ডিসেম্বরের মধ্যেই করতে হবে। এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দিয়েছেন যে না, এপ্রিলে হবে। তাহলে কি হলো, জুন থেকে নেমে তার আরও ৩ মাস পিছিয়ে আসলো এপ্রিলের প্রথম সপ্তাহতে, অর্থাৎ এপ্রিল মাস, মে মাস, জুন মাস, এই ৩টি মাস তার এগিয়ে এলো। আর অন্যদিকে যাকে বলা হয় বিএনপির যে দাবি ডিসেম্বর মাস, তা সেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই ৩টি মাস। তাহলে এই ৩ মাস এবং ওখান থেকে ৩ মাস একটা মাঝামাঝি জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন এবং তিনি একেবারে বলেই দিয়েছেন যে প্রথম সপ্তাহে এটা হবে। তো এটা নিয়ে বিএনপি কটু কথা বলছে, সরকারের সমালোচনা করছে যে না, ডিসেম্বরে হবে না। তারপরে শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল সমর্থক রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এটা একটা বিরাট বিষয় হয়ে গেছে, এপ্রিল মাসে নির্বাচন হওয়া উচিত, এই সময় হলে এটা ভালো হবে, এটা ভালো হবে। তারপরে সরকার সমর্থক যারা রয়েছেন তারা বিএনপিকে গালাগাল থেকে শুরু করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কিন্তু বিএনপি একেবারে ম্যাটিকুলাসলি তারা মনে করছেন, গাণিতিক হিসাব দিয়ে মনে করছেন যে সরকার ভয় পেয়েছে বিএনপিকে এবং বিএনপিকে ভয় পাওয়ার কারণে তারা কি করলো, তাদের যে একরোখা মনোভাব ছিল বা তাদের যে একটা গা ছাড়া ভাব ছিল এবং তারা যেভাবে কলা এবং মূলা ঝুলাচ্ছিল, তো সেই কলা এবং মূলা ঝুলানো থেকে তারা একটা কনক্রিট মাইলস্টোনে চলে এসেছেন
এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়ে। এটাকে বিএনপির যারা লোকজন তারা মনে করছেন তাদের একটা প্রাথমিক বিজয়। তারা যে সরকারকে ধাক্কা দিতে পেরেছে এবং সেই ধাক্কায় যে সরকার কেঁপেছে, ভয় পেয়েছে, আতঙ্ক অনুভব করেছে এবং তারা বুঝেছে যে সামনে ঈদের পরে যে পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতি তারা সামাল দিতে পারবে না। এরশাদকে তারা সামাল দিতে পারেনি। তো সেক্ষেত্রে যদি বিএনপি যে সমাবেশটা করেছিল পল্টন আ ময়দানে, পল্টন ময়দানে না ঠিক পুরোনো নয়াপল্টনে তাদের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে সেটাকে যদি তারা জাস্ট একটু মার্চ করাতো। মার্চ করে একটু এগিয়ে আসতো এবং এগিয়ে এসে যদি তারা যমুনা ঘেরাও করত, তাহলে পুরো এলাকা, শাহবাগ থেকে পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে যেত এবং ওখানে মানে আপনি চিন্তা করেন ১০ লাখ লোক যদি বিএনপি জড়ো করতো বা করে আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘেরাও করে। তো সেক্ষেত্রে আসলে সেনাবাহিনী দিয়েও সেখানে পরিস্থিতি সামাল দেয়া যাবে না। এবং যমুনা ছোট একটা জায়গা। ওখানে শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টারে এসেছিল, গণভবনে নেমেছিল, তারপরে শেষে হেলিকপ্টার থেকে তিনি চলে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হয়েছিল। ওই সুযোগটা আসলে যমুনাতে নেই। যমুনাতে হেলিকপ্টার ল্যান্ড করার কোনো ব্যবস্থা নেই। সেখান থেকে গাড়িতে করে বের হয়ে যাবে তাও সম্ভব নয় এবং ওখানে এসে সেনাবাহিনীর কোনো টিম আ বের মানে ওখানে একটা অপারেশন চালাবে এটাও সম্ভব নয়। এই কারণে হলো আপনি যমুনার যে জায়গাগুলো দেখেন সেখানে অসংখ্য রাস্তা। সেই প্রতিটি রাস্তায় মিন্টু রোডের প্রতিটা রাস্তায়, বেইলি রোডের প্রতিটি অলিতে গলিতে, রমনা পার্কের ভিতরে, সোহরাওয়ার্দী উদ্যানে, তারপরে সামনে মৎস্য ভবনের সামনে, এরপর এদিকে একেবারে কারওয়ান বাজার পর্যন্ত আ অলিতে গলিতে, বাংলা মোটরের অলিতে গলিতে বিএনপির নেতাকর্মীরা যেভাবে যাকে বলা হয় তারা প্রস্তুতি নিতে থাকবে, সেই প্রস্তুতিকে মোকাবেলা করে সেনাবাহিনীর কোনো ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বের হবে বা হতে পারবে এটা বিএনপির লোকজন মনে করছে না। তো কাজেই তারা মনে করছে যে এরশাদকে দিয়ে যদি একটা ছোট ধাক্কা তারা দিয়েছে, একেবারে ছোট ধাক্কা দিয়েছে। এটাকে তারা মানে অনেকটা চুলকানির মতো মনে করে। বিএনপি এত বড় দল, সেখানে জাস্ট এরশাদ সাহেবকে দিয়ে তারা একটা চুলকানির মতো ঘটনা করেছে। এতেই সরকার কেঁপে, কেঁপে একেবারে ৩ মাস পিছিয়ে এসছে। তো কাজেই তাদেরকে যদি আরেকটু ধাক্কা দেওয়া হয়, মানে এরশাদের মতো আরও ২-৪ জন লোক যেমন যুবদলের নেতাকে দিয়ে, সভাপতিকে দিয়ে যদি একটা প্রোগ্রাম দেওয়া হয়, স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে দিয়ে যদি একটা প্রোগ্রাম দেওয়া হয়, তাবিথ আউয়াল এবং এরশাদকে দিয়ে যদি আরেকটা প্রোগ্রাম দেওয়া হয়, ৩টে প্রোগ্রাম যুগপৎভাবে যদি উত্তর সিটি কর্পোরেশন চলে, দক্ষিণ সিটি কর্পোরেশন চলেন, পুরো ঢাকা শহর ২৪ ঘন্টার মধ্যে কলাপস হয়ে যাবে বিএনপির দখলে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে নির্বাচন দূরের কথা, রাগ করে বলব যে, "আরে বাবা ডিসেম্বর লাগবে না, আগস্ট মাসে আমি নির্বাচন দিতে যাচ্ছি, ইভেন টুমরো।" এবং এটা বিএনপির লোকজন বিশ্বাস করে। তো এইরকম একটা মনস্তাত্ত্বিক যে অবস্থা বাংলাদেশে চলছে, তারই মধ্যে এখন লম্বা পবিত্র ঈদুল আজহার যে ছুটি, আর এই ছুটি উপভোগ করার জন্য মানুষজন গ্রামে চলে গেছে, দেশ কর্মহীন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়টাতে লন্ডন চলে যাবেন। তারপরে যখন আবার ১০ তারিখের পরে ১১ তারিখের ১২ তারিখের দিকে অফিস আদালত খুলবে এবং ৪-৫ দিন সময় যাবে, তখন যদি আবার রাজপথ উত্তপ্ত হয়ে যায় এবং সময়টা সেই এই যে জুন মাস, খুবই গরম এবং বিব্রতকর সময় বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে জুন মাসে অনেক অপকর্ম ঘটেছে, অনেক অঘটন ঘটেছে, অনেকের তকদির পুড়ে গেছে। তো কাজেই সেই জুন মাসে যদি আবার বিএনপি শক্ত হাতে কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে ডক্টর ইউনূস কি সেগুলো সামাল দিতে পারবেন নাকি পারবেন না? এই বিষয়টি ভবিষ্যতের উপরে ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।